স্বাগত দেশযোগে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি হতে পারে আরও শক্তিশালী, বাড়তে পারে বৃষ্টিপাত, তবে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। ওদিকে পার্বত্য এলাকায় পাহাড় ধস নিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সাময়িক প্লাবিত হতে পারে বেশ কিছু নিম্নাঞ্চলও। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। 27 মে বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বুধবার রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে, যা বৃহস্পতিবার সকালে পরিণত হয় নিম্নচাপে। ফলে ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিতে যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি এলেও ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর চলাচলে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আমরা যারা চাকরিজীবী, আমাদের তো কষ্ট, সময় মেনটেন হচ্ছে না। এতক্ষণ তো ইয়ার নিচে ছিলাম, কারণ বাজার ফ্লাইওভারের নিচে ছিলাম। এখন একটু বের হয়েছি, বৃষ্টি কম দেখে বের হয়েছি, আবার তো এসে গেছে। কষ্ট তো মামা ভালো হয় মামা। এক হলো বাতাস, নাম্বার 2 হলো বৃষ্টি, গা ভিজে যায়, ঠান্ডা লেগে যায়, এমনও হতে পারে জ্বর হয়ে যায়। ফলে অনেক যাত্রী আছে ওইখানে, তারাও সার্ভিস পাইতেছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘন্টা দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেবার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের কেন্দ্র থেকে একটু দূরে অনেক সময় বজ্রঝড় হয় এবং এই বজ্রঝড় থেকে অনেক সময় বজ্রপাতেরও সম্ভাবনা থাকে। এটি আরেকটু শক্তিমাত্রা অর্জন করার সম্ভাবনা রয়েছে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতা সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। আবহাওয়া আপডেট নিতে চাই পটুয়াখালী রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল হাসান। কামরুল, আবহাওয়ার আপডেটটা আমাদেরকে জানাবেন। মাছ ধরার ট্রলার কিংবা নৌকাগুলোকে আগে থেকে আবহাওয়া অফিসের একটা নির্দেশনা ছিল, সেই নির্দেশনা তারা কতটা মানছেন? বিশেষ করে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলে আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। আপনি আরেকটি যে প্রশ্ন করেছিলেন যে রাঙ্গামাটি উপজেলার আওতাধীন যে নদ নদী এবং জলসীমা রয়েছে সেখানকার মাছ শিকারী যে জেলেরা রয়েছে তারা এই বৈরী আবহাওয়া থেকে ইতিমধ্যে উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং গতকালকে থেকেই এই প্রস্তুতি আমরা দেখছিলাম। বিশেষ করে নদ নদীর জেলেরা তারা কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং সেই সঙ্গে রাকিব আপনাকে যুক্ত করতে চাই, সকাল থেকে যে খবরটি জানাচ্ছিলাম যে জোয়ারের পানির তীব্রতা কিন্তু বেড়েছিল আজ সকাল থেকেই এবং দুপুর 1টায় জোয়ার শেষ হয়। এরই মধ্যে যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হতে আমরা দেখেছি এবং 71-এর সংবাদ সংযোগে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করেছি। এবং সেই সঙ্গে আপনাকে জানাই রাঙ্গামাটির দুর্গম 2টি এলাকা রয়েছে, একটি চালিতাবুনিয়া একটি এবং আরেকটি হচ্ছে চরমন্তাজ। সেই এলাকার বিশেষ করে চরমন্তাজের চরান্ডা এবং চালিতাবুনিয়ার মধ্য চালিতাবুনিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙেছে, সেই এলাকা দিয়ে পানি ঢুকেছে এবং রাঙ্গামাটির অন্যান্য যেসব নিচু এলাকা রয়েছে সেখানেও কিন্তু জোয়ারের পানি ঢুকে পড়েছে এমন আমরা তথ্য পেয়েছি এবং যার কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। মানুষ দিনভর দুর্ভোগের মধ্যে ছিল এবং দুর্ভোগ এখনো কমেনি। জোয়ার শেষে ভাটা লেগেছে, এখন পানি নামতে শুরু করেছে, কিন্তু দিনভর যে দুর্ভোগ এ কারণে অনেকের রান্না বান্নাও হয়নি আজকে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং সেই সঙ্গে রাকিব যুক্ত করতে চাই, এই পানি নামতে নামতেই নতুন করে রাতে আবার জোয়ার হতে পারে, সেক্ষেত্রে জোয়ারের পানি আবারও বাড়তে পারে এমনটি কিন্তু শঙ্কা করছেন স্থানীয়রা এবং প্লাবিত এলাকার মানুষজন। তারা বলছেন যে বিশেষ করে নাজুক বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধগুলো নিচু হওয়ার কারণে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয় প্রত্যেকবারই এই অঞ্চলের মানুষকে এবং দুর্বল বেড়িবাঁধের কারণে যে নতুন করে বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায়, যার কারণে ওই এলাকার মানুষজন সবচেয়ে অরক্ষিত থাকে এমন তথ্য তারা জানিয়েছেন।
যার কারণে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় লোকজন। এবং আজকের জোয়ারের পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু নিচু এলাকার যে পুকুর এবং ঘেরের মাছ রয়েছে, আমরা বেশ কয়েকটি ঘের এবং পুকুর দেখেছি যে সেসব পুকুর এবং ঘেরের মাছ পানিতে ভেসে গিয়েছে। এমন তথ্য কিন্তু মৎস্য বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তারা নিরূপণের চেষ্টা করছেন। পরবর্তীতে আসলে পরিসংখ্যান জানানো যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পুকুর এবং ঘেরের। এবং বিশেষ করে যুক্ত হয়ে সেই পরিসংখ্যানটা আপনার কাছ থেকে জেনে নেব। অনেক ধন্যবাদ আবহাওয়ার আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন পটুয়াখালী রাঙাবালি থেকে সহকর্মী কামরুল হাসান। এদিকে পটুয়াখালীর কলাপাড়া, রাঙাবালি, বরগুনা, মংলা, নোয়াখালী উপকূলে প্রবল বৃষ্টি হচ্ছে, যেমনটা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। সমুদ্র রয়েছে উত্তাল অবস্থায়। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর করে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে বরিশাল, পটুয়াখালী আর ভোলা থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 78 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুয়াকাটায় উঠে বঙ্গোপসাগর, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। এদিকে কলাপাড়ার টিয়াখালী নদীতে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে পশ্চিম লোন্দা গ্রামের প্রায় 300 পরিবার। পায়রা সমুদ্র বন্দর এবং রাঙ্গাবালী এলাকায় বৃষ্টিতে ভোগান্তিতে রয়েছে উপকূলবাসী। বন্ধ রয়েছে ঢাকা রাঙ্গাবালী নৌরুটের সব লঞ্চ চলাচল। বরগুনা উপকূলে আজ সকাল থেকে ঝর্ণা হলেও বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল বন্ধ থাকায় পন্টুনে এসে ফিরে গেছে বহু যাত্রী। আমি ভোলা যাব, এসে দেখি যে লঞ্চ বন্ধ। মেহেন্দিগঞ্জ যাব, কিন্তু বরিয়া হওয়ার জন্য তো যাইতে পারছি না। আমরা ভোলা থেকে আসি ডাক্তার দেখাতে, তখন যাইতে পারি না। মোংলা বন্দর ও সমুদ্র উপকূল এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর ও সুন্দরবন উপকূলে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। তবে বন্দরের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। বাগেরহাটের শরণখোলায় বৃষ্টিতে মাঠে ঘাটে পানি জমে গেছে। বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত 2 ফুট বেড়েছে। নদী তীরবর্তী এলাকার সবাইকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। নোয়াখালীতে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। সাগর উত্তাল থাকায় উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ নৌ পারাপার বন্ধ রাখতে নলচিরা ঘাটে নৌ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ফারদিন নীরব, ৭১। আবহাওয়ার আরও আপডেট আমরা জানবো। পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার। মিলন কর্মকার, একটু বলবেন আসলে উপকূলের আপডেটটা কি? আমরা প্রতিবারই দুর্যোগপূর্ণ আবহাওয়া সবচাইতে বেশি ভোগান্তিতে পড়তে দেখি কলাপাড়ার মানুষদের। সেখানে আসলে মানুষদের দুর্ভোগ এখন কেমন দেখছেন এবং আবহাওয়া অফিস আসলে কি বলেছে এই এলাকার আপডেট? এখন কিন্তু আসলে শান্ত পরিবেশ বিরাজ করছে। দুপুর 2টার পর থেকে কিন্তু মাঝে মাঝে কিছুক্ষণ পর পর হঠাৎ ঝড়ো বাতাস এবং বৃষ্টি হলো। এই মুহূর্তে কিন্তু উপকূলের আকাশ শান্ত রয়েছে এবং সাগর এবং নদীতে যে এখন ভাটা শুরু হয়, মূলত যে নদীর এবং পানির যে উচ্চতা ছিল সেটি কিন্তু আসলে নেই, সেটি কিন্তু আসলে কমতে শুরু করেছে। আমি আছি একটি লোকালয়ের ভিতর, যে এলাকাটাগুলো আসলে পানিতে প্লাবিত হয়েছিল সেই সব এলাকা ঘুরে দেখেছি যে কিছু কিছু এলাকায় পানি এখনো নামতে শুরু করেছে। তবে স্বাভাবিক যে জোয়ারের পানির যে উচ্চতা সেগুলোর চেয়ে কিন্তু আজকে কিন্তু পানির উচ্চতা অনেকটাই বেড়েছে এবং এখানকার মানুষ যে বিষয়টি জানিয়েছেন যে 3 নম্বর সতর্ক সংকেতে কিন্তু এত পানি বৃদ্ধি, এটা কিন্তু আসলে ঠিক কবে দেখেছেন তাদের ঠিক মনে নেই। তারা অনেকে আমাদের কাছে বলেছেন যে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সমুদ্রে, সেক্ষেত্রে 6 থেকে 7 নম্বর সতর্ক সংকেতও কিন্তু এত ঝড়ো বাতাস এবং বৃষ্টি হয়নি, যেটা আজকে সকালের ঝড়ো বাতাসে উপকূলে হয়েছে। এবং এখানকার যে অধিকাংশ নিম্নাঞ্চল সেটা কিন্তু প্লাবিত হয়েছে এবং কুয়াকাটা সৈকতের যে বিভিন্ন এলাকা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টটা কিন্তু গতকাল সকালের এবং রাতের জোয়ারে যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল, আজকে কিন্তু সকাল এবং রাতের জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার সদ্য নির্মিত যে রাস্তাটি ছিল সেই রাস্তাটিও কিন্তু ভেঙে গেছে এবং এখানকার উপজেলা প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তারা যে
যে ঠিকাদারি যে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন, এবং হঠাৎ করে যে কি কারণে এটা বিষয়টা ভেঙে গেছে সেই বিষয়টি তারা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে উপকূলের যে কলাপাড়ার যে নিম্নাঞ্চল বলতে কলাপাড়ার যে ধানখালী, টিয়াখালী, তারপরে লালুয়া, চম্পাপুর, লতাচাবনি, মহিপুর এইসব এলাকার কিন্তু নিম্নাঞ্চল অন্তর্ভুক্ত 25টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে, এবং কলাপাড়া পৌর শহরের যে 4টি ওয়ার্ডের যে নদী তীরবর্তী যে এলাকাগুলো সেগুলো পানিতে প্লাবিত হয়েছে। এই কারণে এখানকার মানুষের যে দুরবস্থা সেটি কিন্তু আসলে তারা অনেকে কিন্তু দুপুরের রান্নাও হয়নি অনেক পরিবারে, এবং অনেক পরিবারে দুপুরে রান্না হয়নি, এবং বাড়ি ঘরের দরজা, ঘরের টিনের চাল কিন্তু ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অফিস থেকে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে এটা কিন্তু আসলে নিম্নচাপের প্রভাবে যে ঝড়ো বাতাস এবং বৃষ্টি হচ্ছে এটা হয়তো আগামীকাল পর্যন্ত থাকবে, তবে এখন পর্যন্ত কিন্তু উপকূলে ঝড়ের কোনো লক্ষণ নেই, এবং এই মুহূর্তে কিন্তু আসলে আবহাওয়া শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে সন্ধ্যার জোয়ারে, রাতের জোয়ারে যে উপকূলে আবার ঝড়ো বাতাস হতে পারে। রাকিব, অনেক ধন্যবাদ। আসলে কিছুটা স্বস্তির খবর যে এখন পরিবেশ এবং আবহাওয়া সবটাই কিছুটা হলেও অনুকূল রয়েছে, তবে কিছুটা ভোগান্তিও তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। পটুয়াখালী কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজ্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন সময়টা বৃষ্টি মানেই পাহাড় ধসে মানুষের মৃত্যুর ভয়। প্রতি বছরের মতো এবারও সেই মৃত্যু ভয় ভর করেছে কক্সবাজারের সাধারণ মানুষের মাঝে, অথচ ভয় পান না খোদ পাহাড়ের বসতিরা। তারা বলছেন পাহাড় ছেড়ে যাবেন কোথায়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। উঁচু পাহাড়ের মাঝখান কেটে ঝুঁকি নিয়ে বসবাস করছেন কক্সবাজারের লাখো মানুষ। বসতিরা জানেন ঘরের চালের উপর পাহাড়টি ধসে পড়লেই মৃত্যু নিশ্চিত। কক্সবাজার শহর, সদর, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালীর মানুষ বছরের পর বছর পাহাড়ের চূড়া পাদদেশে বসবাস করছেন। দুর্ঘটনা ঘটলেও পাহাড় থেকে সরেনি প্রায় 1.5 লাখের বেশি পাহাড়ি মানুষ। বর্ষা আসলে ঝুঁকি বাড়ে আরও কয়েক গুণ। আতঙ্ক বলতে পাহাড় পরে যায়, এখানে বাঙি চুরে একদম লুটফাট হয়ে যায়, ওই কারণে আর থাকতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে চলে যাইতে হয় আর কি। তখন বলতে পাহাড় ভাঙবে, বয়ে আছে আর কি, এখানে ভেঙে যাবে, সে বই রাখতেছে। তারা জানান পাহাড় ছাড়া যাবার কোথাও জায়গা নেই, তাছাড়া পাহাড়ে কম টাকায় থাকাও যায়। বেশি বিপদ পাহাড় ঘর বাতাস সিঙ্গেলের মতো জায়গা পরে। আমাদের যদি এখান থেকে পাহাড়গুলো কেটে সমতল ভূমি যদি রাখে আমরা খুশি হব আর কি। পাহাড়ের আশপাশে থাকা এলাকার লোকজন জানান আগে পাহাড় নিয়ন্ত্রণ, বেচা কেনা ও ভাড়া দিত একদল, এখন আরেকটি পক্ষ দখলে নিয়েছে। তারা ইচ্ছা মতো পাহাড় কেটে বসতি বানাচ্ছেন। এখানে যে সিন্ডিকেট পাহাড় কাটে ওনাকে আমি বারবার নিষেধ করেছি, 10টার পরে পাহাড়গুলো কাটতো। এখন দেখতেছি মাগরিবের পর থেকে শুরু করে একটা বাচ্চা যদি এখানে পড়ে যায়, যেভাবে ওরা ধাক্কা দিচ্ছে আমরা দেখলাম। বিশেষ করে এখানে কোনো ব্যারেক নেই, ওরা খুব স্পিডে আসে। কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বললেন, পাহাড়ে যারা ঝুঁকি নিয়ে থাকেন তাদের সরানো দরকার, তাদের অন্যত্রে বাসস্থানের ব্যবস্থা জরুরি। আমি সরকারকে বলবো যে পাহাড়ের যাতে ভেঙে না পড়ে বিভিন্ন নেট দিয়ে যাতে প্রোটেকশন দেওয়া হয়, ওইভাবে উদ্ভিদ লাগানো হয়, গাছগাছালা লাগানো হয়, তো নেট দিয়ে অথবা আপনার ওই ব্রিক দিয়ে আটকানো যায়। খুবই সহজ পদ্ধতি, যেহেতু আমরা খেয়াল করি না, আমরা করি না, ওই জন্য এই দুর্ঘটনাটা হচ্ছে। প্রতি বছর কক্সবাজারে পাহাড় ধসে মানুষের মৃত্যু হলেও গেল কয়েক বছরে কত মানুষ মারা গিয়েছে তার পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। শিরোনামে বলছিলাম, প্রথমবারের মতন লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করার পর 57 জনকে আবারও ভারতে পুশব্যাক করেছে বিজিবি। সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা জানান, বুধবার সন্ধ্যায় সীমান্তে সার্চ লাইট নিভিয়ে তাদের নোম্যান্স ল্যান্ড থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে আজ আবারও সিলেটের বিয়ানীবাজার এবং দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে 34 জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত ৩টায় লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে 13 জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষীরা। এলাকার লোকজন তাদের বাধা দিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। প্রায় একইভাবে কাছাকাছি 4টি সীমান্ত দিয়ে আরও 44 জনকে পুশিং করার চেষ্টা করে। সব সীমান্তেই জড়ো হন এলাকাবাসী। এলাকার লোকজন জানান, তারা কথা বলে জানতে পেরেছে পুশিং করা কেউই বাংলাদেশি নন, তারা আসামের নাগরিক। রাতে টহল অবস্থায় তাদেরকে আটক করে তাদের সীমানায় আবার পাঠিয়ে দেয়। ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে পার করে দেওয়া হচ্ছে,
কিন্তু কি কারণে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে তা আমরা জানি না। আমরা খবর পাইছি, এলাকাবাসী মাইকে অ্যালার্ট করে দিছি, রাতের 3টের সময় আমরা সবাই আসছি, সারা রাত আমরা ঘুম পাতে পারি নাই। এ নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের পর পুশিন করা কাউকে নিতে অস্বীকৃতি জানান লালমনিরহাট 15 বিজিবির কমান্ডিং অফিসার। পরে সন্ধ্যার পর নোম্যান্স ল্যান্ড থেকে তাদের সরিয়ে নেয় বিএসএফ। তাদের কাছ থেকে রেশন কার্ড, আধার কার্ড সব ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ইন্ডিয়ান রুপি নিয়ে নেয় বাংলাদেশি 200 টাকা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসামে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সব যোগাযোগ মাধ্যম এগুলি আমাদের কাছে আছে, এগুলি আমরা জোগাড় করেছি, আমরা তাদেরকে দিয়েছি। এখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে, তারা যদি আসামের নাগরিক এটা প্রমাণ হয় তারা তাদের নাগরিককে। এদিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে 21 জন বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ। 52 বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে। তাদের কয়েকজন সাংবাদিকদের জানান বছর 2 আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং গুজরাটে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। 3 দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখানে শাকবাজিদের ধান্দা করতাম। কত বছর আগে গেছিলেন? 8 বছর। হ্যাঁ, 8 বছর আগে। দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত দিয়েও 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এলাকার লোকজন জানান বৃহস্পতিবার ভোরে এনিয়াতপুর সীমান্ত দিয়ে বিএসএফ 11 জন নারী ও 2 জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় টহলরত বিজিবি কর্মীরা তাদের আটক করে। পুশিন প্রতিরোধে আমাদের সকল সদস্য তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও স্থানীয় জনগণও আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। শারমিন স্বপ্না, 71। পুশিনের মাধ্যমে ভারত যে আচরণ বাংলাদেশের সাথে করছে তা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম। দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে উত্তরাঞ্চলে 4র্থ দিনের গণসংযোগ এবং পথসভা করেন তিনি এবং সেখানে সাংবাদিকদের জানান শেখ হাসিনার কারণে বিজিবি এতদিন ভারতের বিরুদ্ধে তাদের শক্তিমত্তা প্রকাশ করতে পারেনি। সীমান্তে পুশিনের ঘটনা বাংলাদেশ বিরোধী ভারতের ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা উচিত। এ কারণে শুধু বিজিবি নয়, এই অঞ্চলের প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। যখন ছিল এই দেশে, ওই মুহূর্তে সে যতটা বড় ক্ষমতার জায়গা ছিল, আপনাদের পাটগ্রামে যে চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট চালানো লোকগুলো আছে, তারা কিন্তু তার চেয়ে বড় ক্ষমতা পান না। তো আপনারা যদি চান সবাই মিলে একসাথে এইসব কালপ্রিটদেরকে এলাকা ছাড়া করবেন, এটা খুব সহজেই সম্ভব। এবারের ঈদেও যাত্রা পথে ভোগান্তির সংখ্যা রয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। দীর্ঘ যানজট না থাকলেও কয়েকটি পয়েন্ট এবং পশুরহাট এলাকায় প্রবেশে লিংক রোডগুলোতেও চাপ থাকার আশঙ্কা করছেন পরিবহন চালকরা। এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটারের কাজ মাত্র 40% শেষ হওয়ায় যানজটের সংখ্যা রয়েছে। তবে প্রশাসন বলছে মহাসড়ক নির্বিঘ্ন রাখতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমএ রাজাকে তথ্য এবং ছবিতে বিস্তারিত। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। ঈদ এলেই মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। আর এলেঙ্গা বাস স্ট্যান্ডে গাড়ির বাড়তি চাপ থাকায় দেখা দেয় যানজট। পরিবহন চালক ও যাত্রীরা জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় যানজট লেগে থাকে। এছাড়াও কুরবানির পশুবাহী ট্রাকের কারণেও যানজটের আশঙ্কা করছেন তারা। এই যানজট হতে পারে না, এই রোডের কোনো গ্যারান্টি নেই তো। উল্টাপাল্টা চালানোর কারণে অনেক টাইমে এই যানজটটা হয়ে থাকে। গরু গাড়িগুলো যেগুলো আছে তারা রাত্রে যেন গাড়িগুলো ছাড়ে, দিনের বেলায় রাস্তাগুলো ক্লিয়ার রাখে। আর্মি থাকে এবং পুলিশ থাকে, এই জন্য ওনারা ক্লিয়ার করার জন্য খুবই চেষ্টা করে। এদিকে ঈদে মহাসড়কের 4 লেন চালুর কথা বললেও মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের সার্বক্ষণিক যমুনা সেতুতে 9টা 18টা বুথ চালু থাকবে টোল আদায়ের জন্য এবং যে কোনো দুর্ঘটনা উদ্ধারের জন্য আমাদের সবসময় নিজস্ব 2টা রেকার মজুদ থাকবে। তবে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এছাড়াও এবার 65 কিলোমিটার মহাসড়কে প্রায় 6 শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। ঘরমুখী মানুষ যাতে সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এজন্য টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে আমরা
এই মহাসড়কের সাথে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা বৈঠকে বসেছি এবং কিছু কিছু বিষয়ে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি, সেগুলো ইতিমধ্যে সমাধানের বিষয়ে কার্যক্রম চলছে। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে 10 থেকে 15,000 যানবাহন চলাচল করলেও ঈদে এর সংখ্যা বেড়ে যায় প্রায় 3 গুণ। নূর তাজমিন নীর, ৭১। সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ থেকে সিলেটগামী 22 কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়। এলাকাবাসীরা বলছেন অন্তত 6 বছর ধরে সড়কটি কোনো সংস্কারের মুখ দেখেনি। সিলেট LRGD বলছে কিছু সংস্কার হলেও পুরো সড়কটি সংস্কারের কোনো প্রকল্প তাদের হাতে নেই এবং উপায় না দেখে সড়ক সংস্কারের দাবিতে জেলা LGRD দপ্তরে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের এক রাজনৈতিক দলের নেতা। আব্দুল আজিজ জাফরানের ছবিতে হুসাইন আহমেদ সুজিদের প্রতিবেদন। জকিগঞ্জ থেকে প্রতিদিন সিলেট শহরে যাতায়াত করেন হাজারো মানুষ, কিন্তু সিলেট শেওলা 0 পয়েন্ট জকিগঞ্জ 22 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ধরে ভাঙা। স্থানীয়রা বলছেন 2018 সাল থেকে ভাঙন শুরু হয় এ সড়কে, পুরোটাই এখন যেন মরণ ফাঁদ। অতিরিক্ত ভাঙনের কারণে ভারী যানবাহন চলাচলও প্রায় বন্ধ। ফাড়ি আপনার খাল নালার মতো মানে এক এক জায়গাত গর্ত বড় বড় হয়ে গেছে। একবারে এই বাজু অবস্থা ভালো না, একবার গাড়ি লইয়া বারণি বাদে গাড়ি নিয়ে ওয়ার্কশপ ভর্তি করা লাগে, আর গাড়ি চালাইবার ক্ষমতা নাই, গাড়ির অর্ধেক কাম করা লাগে, ওয়ার্কশপ নেওয়া লাগে। বাগানে গাড়িতে অনেকগুলো সমস্যা হয়, গাড়িতে জাম্পারের সমস্যা হয়, ব্রেকের সমস্যা হয়, স্প্যান্ডেলের সমস্যা হয়, অনেকগুলো আছে। রোগীর অনেক ক্ষতি হচ্ছে বা যে প্যাসেঞ্জারের ক্ষতি, রাস্তার গাড়িগুলোরও ক্ষতি আছে। যেখানে আধা ঘন্টা রাস্তা পার হওয়া যেত সেখানে এখন মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। বিভিন্ন সময়ে সড়ক সংস্কার ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, তবে তাতেও সুরাহা হয়নি। সড়ক সংস্কারের দাবিতে এবার জেলা LGRDর দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এই রাজনৈতিক দলের নেতা। আমরা এই পরিকল্পনা নিয়েছি যে আমাদের আওয়াজ সিলেট শহরে যায় আমরা আওয়াজ করব, এই আওয়াজ কেন্দ্র পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। এদিকে সিলেট LGRD কর্তৃপক্ষ বলছে 5 কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে, তবে পুরো 22 কিলোমিটার সড়ক সংস্কারের কোনো প্রকল্প এখন নেই। জকিগঞ্জ শেওলা যে রাস্তাটা, এই রাস্তাটা এবং সিলেট টিলাগড় গাছবাড়ি যে রাস্তাটা, এই দুইটা রাস্তা মেরামত করতে যে পরিমাণ টাকা দরকার তার একটা সামারি আমরা প্রকল্প পরিচালক মহোদয়কে দিয়ে রেখেছি। জকিগঞ্জ বিয়ানীবাজারের মানুষের যাতায়াত সহ জীবনধারার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এটি, অথচ বছরের পর বছর সড়কটি পড়ে আছে অবহেলায়। সাধারণ মানুষের দাবি বারবার সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও তা কখনো বাস্তবায়ন হয়নি, যার কারণে দুর্ভোগটা চরমে। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, জকিগঞ্জ, সিলেট। এবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রথমবারের মতন 30 দিনের জন্য বন্ধ করা হচ্ছে হাওরে মাছ ধরা। জেলেদের আনা হচ্ছে প্রণোদনার আওতায়। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছ ব্রিডিংয়ের সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরায় দিন দিন হাওরে মাছের উৎপাদন কমছে, তাই হাওরের মাছ রক্ষায় এই উদ্যোগ। মির্জা হৃদয় সাগরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 29 মে থেকে 28 জুন পর্যন্ত হাওরের সব ধরনের মাছ ধরায় থাকছে নিষেধাজ্ঞা। মৎস্য কর্মকর্তারা জানান, গত 7-8 বছর আগেও হাওরে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু কয়েক বছর ধরে হাওরে আগের তুলনায় কমেছে দেশীয় মাছের উৎপাদন। জেলেদের দাবি, মাছ ধরায় চায়না, দুয়ারি ও মশারি সহ নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় হাওরে কমেছে দেশীয় মাছের উৎপাদন, যে কারণে ভরা মৌসুমেও মাছ পাওয়া যাচ্ছে না। 2-3 মাস সরকারে আমরা কাউন্ট করা দিয়ে লাগতে পারে, তখন আমরা মাছ নামালাম চলবো। সরকার তো আর আমরা কোনো কিছু দিতে আছে না, আর দিল আমরা কাছে আইতেছে না, নেতারা কাছে দেয়, নেতারাই খাইলা, তখন আমরা কি করে চলি। যে মাছ শুরু থেকে দেখছি অনেকটার 4 ভাগের 1 ভাগও নাই, 4 ভাগের 1 ভাগও নাই, সব নষ্ট হয়ে যেতে প্রজাতি। এই যে একটা কোনা জাল আছে, হ্যাঁ, এটা যদি বন্ধ রয়ে, হ্যাঁ, জ্যৈষ্ঠ আসার, তাহলে ছোট মাছটা এটা বড় হয়ে যাবো। এটা সরকারিভাবে এটা পদক্ষেপ নিতে হবে, জোরালোভাবে, খালি আইন করলে চলবে না, আইন প্রয়োগ করতে হবে। সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাওরপাড়ের জেলেরাও। আর পরিবেশবাদীরা বলছেন, হাওরে মাছ ধরা বন্ধ থাকলে যেমন বাড়বে মাছের উৎপাদন, তেমনি রক্ষা পাবে হাওরের জীববৈচিত্র্য। বর্তমান সরকার যে সিদ্ধান্তটা নিয়েছেন যে 1 মাস মাছ ধরা বন্ধ রাখবেন, এটা খুবই একটা উপযোগী সিদ্ধান্ত হয়েছে। এই কারণে যে 1 মাস যদি বন্ধ থাকে, তাহলে স্থানীয় জাতের যে মাছ, হাওরের মাছ, সেই মাছ বৃদ্ধি পাবে। এবং জলজ যে প্রাণী আছে
জলজ প্রাণীগুলো বৃদ্ধি পাবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞার ফলে বিলুপ্ত প্রায় অনেক মাছ নতুন করে বৃদ্ধি পাবে। এছাড়াও এই সময় প্রায় ৩১,০০০ জেলেকে প্রণোদনার আওতায় আনা হবে। আমরা ব্রিডিং সিজনে যদি ব্যান পিরিয়ড কার্যকর করতে পারি তাহলে মা মাছ বাঁচবে। মা মাছ যদি বাঁচে আলটিমেটলি অবশ্যই এটার উৎপাদন বাড়বে, বিলুপ্তির হাত থেকে আমরা আমাদের মাছগুলো রক্ষা পাবে। আর প্রণোদনা যে বিষয়টা, অবশ্যই তাদের জন্য প্রণোদনা থাকবে। আমাদের জেলে সম্প্রদায়ের জন্য যে আমাদের যে দক্ষিণাঞ্চলে কোস্টাল অঞ্চলে যে সমস্ত প্রণোদনা দেওয়া হয় ব্যান পিরিয়ডের সময়, ঠিক একই ধরনের প্রণোদনা হাওড় অঞ্চলেও থাকবে। নেত্রকোনায় দেশীয় মাছের উৎপাদন হয় প্রায় ১,০৯,০০০ মেট্রিক টন। এর মধ্যে জেলার ১৩৫টি হাওরের মধ্যে খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদনের হাওরগুলোতে প্রায় ৩০,০০০ মেট্রিক টন দেশীয় মাছের উৎপাদন হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১। এনআরবি বিভক্তির কারণে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ২ সপ্তাহের লাগাতার কর্মবিরতি স্থগিত হলেও এর বিশাল প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। এরই মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র কন্টেইনার জট। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আটকে আছে ৪১,০০০-এরও বেশি কন্টেইনার, আর সেই সাথে বার্থিং জটিলতায় ২০,০০০ কন্টেইনার বোঝাই মোট ১৭টি জাহাজ বহির্নগরে অপেক্ষায় রয়েছে। আমদানি করা শিল্পের কাঁচামাল আটকে পড়েছে বন্দরে। জহুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম শিল্পী। চট্টগ্রাম বন্দরে ৫৩,৫১৮ কন্টেনার ধারণ ক্ষমতা রয়েছে। এর মধ্যে ১০ মে পর্যন্ত কন্টেনার অবস্থান ছিল ৩৬,০৭৯ TEUS, কিন্তু ১৫ মে ৪০,৭০৮, ২০ মে ৪৪,২৩১ এবং সর্বশেষ ২৭ মে ৪৫,৩৭৭ TEUS এসে দাঁড়ায় কন্টেনারের অবস্থান। এর মধ্যে পণ্যবাহী যানবাহন চলাচলের সুবিধার্থে বন্দরের ইয়ার্ডে ৩০% জায়গা খালি রাখতে হয়। এ অবস্থায় দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসাবে গত ২ সপ্তাহ ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছিল শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে নতুন করে বার্থিং নেওয়াটা অনেক কঠিন হবে। আর সামনে যে ঈদ আছে, এই ঈদের মধ্যে 10 দিন বন্ধ, এর মধ্যেও কন্টেইনার নামার ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হবে। চট্টগ্রাম বন্দরের ব্যবহারকারীরা জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে গড়ে ১,০০০-এর বেশি পণ্য বোঝাই কন্টেইনার ১৯টি অফডকে ডেলিভারি হলেও এ সময় তা নেমে আসে মাত্র ৪০০ থেকে ৫০০-তে। এ অবস্থায় বন্দরের আমদানি করা পণ্যবাহী কন্টেইনার আনা অর্ধেকে নেমে আসে এবং বন্দরে জাহাজের অবস্থানকালীন সময়ও বেড়ে যাচ্ছে। অফডকগামী যে ৫০ ধরনের কন্টেইনার রয়েছে আমদানি পণ্য, এগুলোর একটা বিশাল ভলিউম কিন্তু চট্টগ্রাম বন্দরে জমেছে এবং অন্যান্য কন্টেইনারের ডেলিভারিটাও যেহেতু বন্ধ ছিল চট্টগ্রাম বন্দর থেকে, সুতরাং সর্বসাকুল্যে চট্টগ্রাম বন্দরের মধ্যে আমদানি পণ্যের একটা বিশাল জট তৈরি হয়েছে। বন্দরের এই জটের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা জানান, ট্রাম্পের শুল্ক আরোপের স্থগিতাদেশ শেষ হওয়ার আগে যেসব পণ্য রপ্তানি হবে তার কাঁচামাল আসছে এখন। তৈরি পোশাক খাতের কাঁচামাল এই জটে আটকা পড়েছে সবচেয়ে বেশি। যে বন্দরের ড্যামারেজটা এসেছে সেটা আমাদের প্রথম দায়িত্ব থাকবে সেগুলো যাতে অতি বিলম্বে এই বন্দর ড্যামারেজটা যাতে ওরা বন্ধ করে, কারণ এই ড্যামারেজটা কিন্তু আমাদের কারণে হয় নাই, এগুলো কলম বিরতির কারণে হয়েছে, এনবিআর এর কারণে। সুতরাং আমরা চাইবো প্রথমত আমাদের এই বন্দরের চার্জটা যাতে মকুব করে। পণ্যবাহী কন্টেইনার ডেলিভারিতে গতি এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন অন্তত ৫,০০০ কন্টেইনার ডেলিভারির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ। এখন কাস্টমসের কর্মবিরতি উড্র হয়েছে, কাস্টমস পুরোপুরি কাজ করতেছে এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, ইম্পোর্টার আছেন, তারাও আগের থেকে অনেক সোচ্চার হয়েছেন তাদের কার্গো কন্টেইনার ডেলিভারি নেওয়ার জন্য। এবং আমি দেখতেছি গতকালের চেয়ে আজকে ডেলিভারি অনেক বেশি হয়েছে এবং এভাবে চলতে থাকলে, কন্টিনিউ করলে আমি মনে করি আর ২-১ দিনের মধ্যেই এই সাময়িক যে জট সৃষ্টি হয়েছে এটা উঠে যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রধান চিটিতে ৯টি এবং বহির্নোঙরে ১৭টি কন্টেইনারবাহী জাহাজের অবস্থান রয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। পটুয়াখালী রাঙ্গামাটিতে জমে উঠেছে পশুর হাট। শনিবার ঐতিহ্যবাহী গহীনখালী সাপ্তাহিক পশুর হাটে যেমন ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়ার ভিড়, তেমনি ছিল ব্যাপারী আর ক্রেতার সমাগম। হাটের ক্রেতারা বলছেন এবার পশুর দাম ছিল গত বছরের তুলনায় বেশি, আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া কোনো উপায় তাদের নেই। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ছোট বড় গরুতে কানায় কানায় পূর্ণ হাট চত্বর, আরও ছিল মহিষ, ছাগল আর ভেড়াও। এই হাটটি পটুয়াখালীর রাঙাবালির গহীনখালীর সাপ্তাহিক পশুর হাট। হাটে পছন্দসই পশু পাওয়া গেলেও ক্রেতারা বলছেন এবার দাম তুলনামূলক বেশি, তাই অনেকেই অপেক্ষায় আছেন শেষ হাটের। কানায় কান আজকে গরুতে পরিপূর্ণ হয়ে গেছে, যে যার সামর্থ্য অনুযায়ী পছন্দ মতো গরু কিনতেছে
আমিও বাজারে গরু কেনার জন্য আসছি, দাম করতে আসি, যদি মনে হতে পারে কিনবো, না কিনতে সামনে বাজার তো আসি। আজকে বাজারে আসছি গরু দেখতে, অনেকগুলো গরু দেখছি, বেচা কিনা মোটামুটি আছে। আর বিক্রেতাদের দাবি পশুপালনে খরচ বেড়েছে, তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। ক্রেতা তারা সস্তায় কিনতে পারতে আছে, বিক্রেতারা একটু লসে আছে বছর। আগে অনেক বাজার বেশি আছে, এখন অনেক বাজার কম। এই অবস্থা কি আমি গরু বেচা কিনি করবো? আমি 85,000 টাকা চাইছি, 65,000 টাকা। হাটে বিভিন্ন জেলা উপজেলা থেকেও এসেছেন ব্যাপারীরা, তবে আশানুরূপ পশু কিনতে না পারায় তারা আশায় আছেন আগামী হাটে ভালো বেচা কেনার। সামনে একটা বাজার আছে, সে অপেক্ষায় গরু সবাই ধরে রাখতেছে, চিন্তা করতে সামনের বাজারের দাম বাড়তে পারে। বাজারে গরু হচ্ছে প্রচুর, কিন্তু দাম প্রচুর। গতবারের থেকে এই বছর গরুর দাম 15-20 বেশি চায়, এই জন্য আমরা গরু এখন থেকে কিনি না। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার রাঙ্গাবালী থেকে বিক্রির উপযোগী গবাদি পশুর সংখ্যা প্রায় 9,760টি। এসব পশুর বড় অংশই বাজারজাত হচ্ছে গহীনখালী হাট থেকে। বিভিন্ন কোরবানির হাটে মেডিকেল টিম প্রেরণ করা এবং সেইখান থেকে বোঝা কি এবং তাদের হচ্ছে যে হেলথ চেক আপ দেওয়া এবং হচ্ছে কি পরিমাণ কোরবানিযোগ্য পশু বিকৃত এবং অবিকৃত অবস্থায় থাকছে সেটি আমরা জানতে পারবো। আগামী শনিবার বসবে কুরবানি ঈদের আগের শেষ পশুর হাট। হাট সংশ্লিষ্টদের ধারণা আগামী হাটে বেচাকেনা জমে উঠবে। কামরুল হাসান, 71, রাঙ্গাবালী, পটুয়াখালী। প্রায় 1 টন ওজনের কোরবানির পশু, বিশাল দেহি এই গরুটির নাম বগুড়ার ডন। শুধু ওজনেই নয়, রাগেও যেন সে এলাকার সব গরুকে পেছনে ফেলে দিয়েছে। ক্ষিপ্ত স্বভাব, সাথে তেজি ভাব আর বিশাল আকৃতির জন্য স্থানীয়রা আদর করেই এই নাম রেখেছেন বগুড়ার ডন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের সেলিম সর্দারের ঘরেই বড় হয়েছে এই বিশাল আকৃতির ষাঁড়টি। এবার কোরবানির ঈদে গরুর মালিক দাম চান 18 লাখ টাকা। আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। শখ করে প্রায় 3.5 বছর আগে বাজার থেকে একটি গরু কিনেছিলেন সেলিম সর্দার। দীর্ঘ সময় ধরে গরুটিকে খাইয়েছেন কাঁচা ঘাস, খড়, খৈল, ভুসি সহ যা দরকার। এর মালিকের প্রতিদিন ব্যয় 7 থেকে 800 টাকা। রাগী স্বভাবের কারণে এলাকার লোকজন এর নাম দিয়েছে বগুড়ার ডন। প্রায় 10 থেকে 12 ফিট দৈর্ঘ্য আর 5 ফুটেরও বেশি উচ্চতার এই বিশাল দেহি গরুটি এখন পুরো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শুরুতে কোনো উদ্দেশ্য না থাকলেও গরুটিকে ঘিরে এর মালিক সেলিম কিছু স্বপ্ন বুনেছেন। গরু বিক্রির টাকা দিয়ে তিনি একটি আধুনিক খামার শুরু করতে চান। আমি যতক্ষণ বাসাতে থাকি ততক্ষণ আমি এই গরুটার পরিচর্যা করি। আমি যখন থাকি না, বাইরে যাই, তখন আমার ছোট ভাই আছে, আমার মা আছে, আমার ওয়াইফ আছে, ওনারা দেখাশোনা করে। প্রতিদিন নিয়ম করে খাবার, পরিচর্যা আর আদরে বড় করা হয়েছে এই গরুটিকে। সেলিমের পরিবারের সদস্যরাও তাকে সহায়তা করছেন। এরই মধ্যে তিনি গরুটির দাম নির্ধারণ করেছেন 18 লাখ টাকার উপরে। এরই মধ্যে গরু দেখতে বহু লোকজন আসছেন সেলিমের বাড়িতে, তবে এখনো ক্রেতা আসতে শুরু করেনি। এই গরু অনেকদিন থেকে পালিচ্ছে এলাকার মধ্যে। এই গরু বড়, যেগুলো খাবার খাওয়ানো যাবে সেগুলো ভালো ভালো খাবারই খাওয়ায়, অন্য কোনো বাড়তি খাওয়ায় না বা কোনো ইয়ে করাও নাই। ফিট খাওয়ানোগুলো ইয়ে করে নাই, খুব ভুসি টুসি যেগুলো খাওয়ান যাবে মানে ডাক্তারদের পরামর্শ নিয়ে খাওয়াছে। প্রাণী সম্পদ অফিস থেকে নিয়মিত পশুপালনের জন্য প্রাকৃতিক খাদ্য সরবরাহ করা সহ নানা পরামর্শ দিচ্ছেন। এখান থেকে তদারকি করা হচ্ছে, আরও বিভিন্ন জায়গায় আছে, রহমান ভাই আছে, পুটু ভাই আছে, এইরকম আমরা বিভিন্ন খামারে। আর আমাদের এখানে একটা কোয়ালিটি লাইভ স্টক আছে, হ্যাঁ, তো ওখানেও তারা হলো যে 1000 গরু তাদের আছে, তার মধ্যে তারা হলো যে 100 গরু এই কোরবানিতে বিক্রি করবে আর কি। একটি গরু, একটি স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দিনরাত পরিশ্রম করছেন একজন খামারি ও তার পরিবার। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। গাজীপুরে আগের চেয়ে বেশি পরিমাণ জমিতে এবার ভিন্ন জাতের লিচু আবাদ করেছেন চাষিরা। তারা জানান একটু বেশি লাভের আশায় মূলত আগাম জাতের গোলাপি বোম্বের পাশাপাশি চায়না 3 ভেরাইটি এবং দেশি লিচুর আবাদ করেছেন তারা। ফলনও হয়েছে বেশ, তাই লিচুর বাজার এখন জমজমাট। ইকবাল আহমেদ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে, তাই বাজারে আগাম আশায় এর চাহিদা ও দামও বেশ ভালো।
এই অঞ্চলের আগাম লিচুর স্বাদে, গুণে ও মানে বেশ ভালো হওয়ায় পাইকাররাও আসছেন দূর দূরান্ত থেকে। এমনকি বিদেশেও যাচ্ছে গাজীপুরের লিচু। এখানে মাটির গুণের কারণে লিচু অনেক সুস্বাদু। অন্য যে কোনো এলাকার চেয়ে এই লিচুর জনপ্রিয়তা অনেক বেশি। অনেক ভালো মানের লিচু, এই এলাকার লিচু অনেক ভালো মানের লিচু। আমাদের ঢাকা যে উত্তরাতে আমরা বিক্রি করি, এই লিচু সুনাম আছে অনেক। এবারের ফলনে খুশি হলেও চাষিরা বলছেন সঠিক সময়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ পেলে ফলন আরও বেশি হতো। আগে ভাগে যারা বিক্রি করেছেন তাদের অনেকেই এবার খুশি ভালো দাম পেয়ে। এই বছর 7.5 লাখ টাকার মতো বিক্রি হয়েছে। গত বছরও এরকম হয়েছিল, তো গত বছর একটু কম হয়েছিল। আশাবাদী ছিলাম যে আরো ভালো ফলন হইতো আর কি। তো যাই হোক, এমনিতে তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ফলন। তো এই আর কি। জেলা পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা করেছেন তারা। আমরা লিচুতে যাতে রোগবালাই বা সেচ, অন্যান্য সার প্রয়োগ এই আমরা প্রশিক্ষণের আওতায় লিচু চাষিদের দিয়ে যাচ্ছি। পাশাপাশি লিচুতে আমাদের মৌ চাষ হচ্ছে, মৌ চাষের ফলে পরাগায়ন ভালো হচ্ছে, ফলন বাড়ছে এবং বাড়তি একটি ফসল হিসাবে মধু আহরণ করা যায়। গাজীপুর জেলায় এবার 1500 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে 1200 মেট্রিক টন লিচু উৎপাদন হবে, যার বাজার মূল্য 30 থেকে 40 কোটি টাকা। শাকিলা শম্পা, 71। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে মৃত মাসুম আলীর চোখ খোয়া যাওয়ার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কর্তৃপক্ষের কেউ বলার চেষ্টা করছেন ধারালো দাঁতের কোনো প্রাণী চোখ খেয়ে ফেলেছে। যদিও এই ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে চিহ্নিত করেছে মাসুমের স্বজনরা। এরই মধ্যে হাসপাতালের ফরেন্সিক বিভাগে ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। এখনও কোনো মামলা হয়নি। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। প্রথমে মরদেহ নিতে না চাইলেও পরে প্রশাসনের মধ্যস্থতায় লাশ দাফন করে মাসুমের পরিবার। কিন্তু তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। চোখ কেন আমার স্বামীর উঠে গেল? কি কারণে আমার স্বামীর চোখ উঠবে? ওরা তো বলে চিকাই খাইছে, কিন্তু আমরা বলি চিকাই কিভাবে খাবে, আপনারা কিভাবে রাখছেন? দেখুন, আমাদের দাবি আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা ভালো লাশ রাখলেন, সে জায়গায় আবার চোখ না থাকতে যাবে, চোখটা গেল কথা। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান, হিমঘরের 6টি ফ্রিজের সবগুলোই নষ্ট। প্রতিদিন অযত্ন আর অবহেলায় থাকে মরদেহগুলো। এখানে এরকম দুর্ঘটনা খুবই স্বাভাবিক। তদন্ত টিমে কতজন সদস্য থাকবে সেটা অবশ্যই, কারণ কিছু এক্সপার্ট নিতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টের। এই নিয়ে তখন তদন্ত টিম হলে তদন্ত টিমের রিপোর্ট যখন আসবে তখন আমরা অবশ্যই এটার ব্যবস্থা অবশ্যই। এদিকে মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের একজন বিশেষজ্ঞ এবং একজন অ্যানাটমি বিশেষজ্ঞ জানান, চিকিৎসকদেরকে দিয়ে মৃত মাসুম আলীর প্রাথমিক ময়নাতদন্ত হয়। তারা বলেন, ধারালো দাঁত আছে এমন কোনো প্রাণী তার চোখ, কানের নরম অংশ এবং নাকের নরম অংশ খেয়ে ফেলে। আমি যখন পোস্টমর্টেম করতে যাই তখন দেখি যে সেখানে পুরো চোখের দুটোই শুধু গর্ত দুটো ছিল এবং ওখানে চারপাশে ইঁদুরের যে খাওয়ার দাঁতের চিহ্ন দেওয়া ছিল নিচের দিকে। এবং শুধু চোখ না, তার নাকের উপরে এবং নাকের চারপাশেও কিন্তু মানে ইঁদুর খেলে বা যে কোনো পোকা খেলে যেমন একটা ছিদ্র থাকে সেরকম ছিল। 3 জন ডাক্তার দিয়ে একটা বোর্ড গঠন করি, যে বোর্ডে আমার ফরেন্সিক্স এক্সপার্ট একজন চক্ষু বিশেষজ্ঞ এবং অ্যানাটমির একজন টিচার এতে ইনভলভ হয়। তারা পোস্টমর্টম সম্পূর্ণ করে। আমাদের মর্গের যে রেফ্রিজারেটর আছে এটা আসলে নষ্ট। এখানে আমরা মর্গের যে রেফ্রিজারেটর, এখানে কখনো লাশ সংরক্ষণ করা যায় না। রংপুর নগরীর বুড়িরহাট বাহাদুর সিং মাস্টার পাড়ার বাসিন্দা মাসুম আলী এক পারিবারিক দ্বন্দ্বে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলের নাম পরিবর্তন করে জেলা সুইমিং পুল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবনা সচেতন নাগরিকবৃন্দ আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। বক্তারা জানান, রফিকুল ইসলাম বকুল ছিলেন পাবনার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সাতক্ষীরায় আম ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত হয়েছেন আম ব্যবসায়ী শহীদুল ইসলাম। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল হক জানান, বুধবার রাতে কলোরা থেকে আম ভর্তি ট্রাক নিয়ে কালীগঞ্জের
মৌতলা বাজারে যাচ্ছিলেন আম ব্যবসায়ী শহীদুল ইসলাম। পথে বাইপাস সড়কে লারসা মোড় পার হওয়ার সময় চিংড়িখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে বিলের মধ্যে পড়ে যান। এতে চালক বের হতে পারলেও শহীদুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়েন। সাতক্ষীরায় 4 পিস স্বর্ণের বারসহ রুহুল আমিন নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা 33 ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এই তথ্য জানান তুলাতলা এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে এমন খবরের ভিত্তিতে ভোমরা বিওপির একটি টিম সেখানে অবস্থান নেয়। পরে রুহুল আমিনকে আটক করে তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পর্যটন শিল্পের খাতা থেকে শেষ অবধি মুছেই যাচ্ছে সেন্ট মার্টিনের নাম। পর্যটকবিহীন দ্বীপের মানুষের জীবনও অচল হয়ে গেছে আয় রোজগারের অভাবে। সেখানকার বাসিন্দারা বলছেন বাইরে গিয়ে তাদের বিকল্প কোনো কাজ করার সুযোগ নেই। সাগর তাদের চারদিক থেকে আটকে রেখেছে। তাদের একটাই প্রশ্ন, এর সমাধানটা কোথায়? দুর্বিষহ সেন্ট মার্টিনের চিত্র তুলে ধরছেন কামরুল ইসলাম মিন্টু, ক্যামেরায় ছিলেন হেলাল উদ্দিন। 8 বর্গমাইলের সাগরঘেরা সেন্ট মার্টিনে নেই পর্যটকের আনাগোনা, নেই কোলাহল। পর্যটকহীন দ্বীপে কাজ না থাকায় প্রায় 10,000 মানুষের জীবন মানবেতর। এমনই একজন চা বিক্রেতা আবুল হোসেন। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় দিন কাটছে ভিক্ষা করে। শব্বির আহমেদের ডাব কিনে খাওয়ার কেউ নাই দ্বীপ জুড়ে। কিভাবে চলবো? খাইতে পারে খাই না কি বলবো না, ও টাকা দেওয়া করবো গাড়ি গাড়ি এরকম যদি না থাকে 5 দিন 7 দিন 10 দিন এরকম উপবাস থাকতে হবে। 1 ফেব্রুয়ারি থেকে পর্যটক ভ্রমণ বন্ধের পর দ্বীপবাসীর রোজগার একেবারেই বন্ধ। 2-1টি সচ্ছল পরিবার ছাড়া বাকি বাসিন্দারা বেঁচে আছেন খেয়ে না খেয়ে। সরকার সাহায্য না করে মানে আর কিভাবে চলবে? ইনকাম বই না পাইলে পয়েন্ট লেখাপড়া কেঙ্গুরি করাইবো, ঘর বাড়ি কেঙ্গুরি চলাইবো। 2 মাস মূলা যদি অনেক বন্ধ থাকিলে তাহলে অনেক মনে করে চলিব কেঙ্গুরি পয়েন্ট লেখাপড়া কেঙ্গুরি পড়াইবো। মানুষ বেশি কষ্ট নয়। জেলেদের শিকার করা মাছ টাকার অভাবে কেউ কিনতে পাচ্ছেন না। ক্রেতার অভাবে দোকানেই নষ্ট হয়ে যাচ্ছে তরকারি মুদির দোকানের মালামাল। কাজ না থাকায় দ্বীপবাসী এত নিঃস্ব হয়ে গেছে যে কেউ কিছু খেলে তাকিয়ে থাকেন ক্ষুধার নেশায়। জাল মারা বন্ধ, বেগিম বন্ধ, অভাবের কারণে কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে নৌবাহিনী ও কোস্টগার্ড সেন্ট মার্টিনের বাসিন্দাদের সহযোগিতা করেন। কিছুদিন আগেও চিকিৎসা ও ত্রাণ সেবা দিয়েছে কোস্টগার্ড। সেন্ট মার্টিনের বাসিন্দাদের প্রশ্ন, কি কারণে তাদের এই পরিণতি, আর কতদিন এভাবে জীবন কাটাতে হবে তাদের? কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। বলছিলাম শিরোনামে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা মহড়া। একটি যাত্রীবাহী বিমানের ক্রুদের দক্ষতায় কিভাবে আকস্মিক দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে কাজ করতে পারেন যাত্রীদের জন্য, মূলত সেই বিষয়গুলো এই মহড়ায় দেখানো হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাও এর যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী এই মহড়ায় উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর আরও একটা রিপোর্ট। দুবাই থেকে আসা নেপচুন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু হঠাৎ করেই নিয়ন্ত্রণ কক্ষে বার্তা আসে বিমানটিতে বোমা সদৃশ্য একটি বস্তু রয়েছে। এ খবরে তাৎক্ষণিকভাবে পুরো রানওয়ে কর্ডন করে ফেলে বিমান, সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রানওয়েতে ছুটে আসে কমান্ডো সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। মুহূর্তের মধ্যে যাত্রীদের নিরাপদে সরিয়ে বস্তুটি সরানোর কাজ শুরু করে বাহিনীগুলোর ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট। মাত্র 8 থেকে 9 মিনিটের অপারেশনে বোমা নিষ্ক্রিয় করার মাধ্যমে স্বস্তি ফিরে আসে বিমানবন্দরে অবস্থানরত যাত্রীসহ সবার মাঝেই। এই পুরো বিষয়টি একটি বিমান মহড়ার গল্প। ব্যবিচক জানায়, এই মহড়ায় ক্রুদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই ছাড়াও যাত্রীদের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করা যায়। আমি আশা করি আজকের এই নিরাপত্তা মহড়া হতে অর্জিত জ্ঞান আমাদের কর্মপরিধিকে আরো বিস্তৃত করবে। সর্বোপরি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়শীলতা বৃদ্ধি সহ ভবিষ্যতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ভূত যে কোনো অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় তড়িৎ এবং সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে। নিরাপত্তা মহড়ায় প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানও হুমকি প্রতিরোধে সরকারি সবগুলো বাহিনী এবং সংস্থার সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতেই সাহায্য করে না, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে কার্যকর সমন্বয় নিশ্চিত করে। সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বছরে প্রায় 20 লাখ যাত্রী আসা যাওয়া করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এছাড়া বছরে 25,000 আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে কর্তৃপক্ষ। শারমিন স্বপ্না, 71। চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।